আসসালামু আলাইকুম। মধুমালার ছোট্ট কুটিরে সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যাই হোক, এবার সামনে আসি। কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার কথাগুলো আসলে স্মৃতির পাতায় যা যা ঘটেছে, এই পর্বে আপনারা কিন্তু আমার প্রতি আশা করি আপনাদের কোনো অভিযোগ বা অপরাধ কোনোটাই আপনারা পাননি। কারণ আমি এখন পর্যন্ত চুপচাপ নিরিবিলি মৌন অবলম্বন করছি এবং অবাক বিস্ময়ে সবাইকে দেখছি, সবার কথা শুনছি। তো চাচি শাশুড়ি আসলো। আমরা যখন তিনতলা থেকে দোতলার অর্ধেকটা নেমে এসেছি, তখন চাচি শাশুড়ি এসে আমাকে বললো যে চলো, খারাপ হয়ে যায়নি যে তোমাকে যেতে হবে। তারপর জোরাজুরি করে আমরা গেলাম। যাওয়ার পরে চাচি শাশুড়িরা বাকি যারা আছে আত্মীয় স্বজন শ্বশুর সবাইকে তার বাসায় ইনভাইট করলো। আসার পরে রাত্রবেলা এক জায়গায় বসার পরে মানে আমার হাজবেন্ডের অবর্তমানে তারা সবাই এত পরিমাণ আমাকে অপমান অসম্মানজনক কথা বলছে। কথার মধ্যে দেখতেছি শুধু মিথ্যে চাই। আমার একটু খটকা লাগলো, কি ব্যাপার, এখানে তো মিথ্যার কোনো ঘটনা নেই, কিন্তু এই কথাগুলো এরা কোত্থেকে পেল। পরে একটা একটা করে তারা প্রায় 1 ঘন্টা 47 মিনিট এরা আমাকে যে যেখান থেকে যেমন ভাবে পারছে সেভাবে প্রশ্ন করছে এবং ইনসাল্টমূলক কথাবার্তা বলছে। আমি ধৈর্য ধরে চুপচাপ শুনতেছি আর মনে মনে হাসতেছি। তখন আমার দেবর, চাচা শ্বশুরের বড় ছেলে আমাকে বললো, ভাবি এত কথা তোমাকে বললো, তুমি তো কোনো প্রশ্ন করবে না। আমি সেটা বলার সাথে সাথে আমি বললাম, যারা বসা আছে, অনেক মানুষ বসা ছিল সেখানে। আমার ছোট চাচা শ্বশুরের পরিবার, মেজ যে শ্বশুর, পরিবারের সবাই, শাশুড়ি, ভাসুর টাসুর সবাই, বড় ভাসুর বিশেষ করে। তো এত পরিমাণ অসম্মান অপমান করেছে। কারণ তখন আমার হাজবেন্ড বেকার, আমি তখন জব করতাম। বিয়ের পর জবটা আর করা হয়নি, কারণ তারা আমাকে যেতে দেয়নি। তারা যখন কথাগুলো বলছে, পরে আমি আমার চাচা শ্বশুরকে বললাম, আপনাদের দৃষ্টিতে আমি তো অপরাধী, তো অপরাধীরও যে কোনো বক্তৃতা থাকতে পারে সেটা তো আপনারা জানেন, বা তার কোনো কথা আছে কিনা। বলে হ্যাঁ বলো। পরবর্তীতে আমি তাদের একটা একটা করে সমস্ত বিষয়গুলো আমি অভিযোগগুলো আমি খণ্ডন করলাম। খণ্ডন করার পরে আমার দেবর উঠে বলল যে, ভাই এতদিন 4টা ভাই বিয়ে করছে, 5টা, একটা খারাপ ভাষায় বলছে, আজকে দেখলাম সে বিয়ে করছে একটা মেয়ে, একটা স্ত্রী, আমাদের বংশে প্রথম। তো যাই হোক, মনটা খুব খারাপ। কথাবার্তা ওদের আর বাড়িলাম না, সারা রাত্রে কান্নাকাটি করলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমাদের তো বিয়ে হয়েছে, চাচা শ্বশুর বাসা আমাদের দুজনকে 2 জায়গায় থাকতে দিল। এর আগে শুনেছি আমার অন্য জায়েরা বলছে যে বাসায় গেলে স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে দেয়, তারা আলাদা আলাদা করতে দেয় কেন। পরবর্তী আমার কানে কিছু সমালোচনা আসছে, এটা থেকে বুঝলাম যে মানুষ কত রকম হতে পারে। যাই হোক, রাত 10টা 10:30টার পরে আমার হাজবেন্ড আসলো। সে আবার বাইরে গেছে একটা কাজের সন্ধানে, যে কাজ আছে খোঁজার জন্য। তো আসার পরে দেখতেছি আমার মনটা খুব কান্নাকাটি করতেছি, চোখ থেকে পানি পড়তেছে, বারান্দায় একা একা দাঁড়িয়ে। তারপরে যখন আমার হাজবেন্ড আসলো, সে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? বলি না, কিছু হয়নি। সবচেয়ে মজার ব্যাপার, বিয়ে হলো তো মাত্র 2 মাস। তখন এত কথা হচ্ছে, আমি আমার হাজবেন্ডকে কিচ্ছুই বলি না। বলার কারণ এটা ছিল আমার অনেক বড় একটা ভুল। তো তারা অভিযোগ করতো, আমি সহ্য করতাম। তারা কথা বলতো, অপরাধ করতো, আমার সাথে অন্যায় করতো, আমি সহ্য করতাম। একটা পর্যায়ে এরকম করতে করতে পরবর্তীতে বাড়িতে যখন গেছি, বাড়িতে যাওয়ার পরে আমার এর মাঝে একটা কথা আছে যে, আমার বাবা, আমি কেন বিয়ের এত তাড়াতাড়ি চলে আসলাম, একটু অভিযোগ। তারপরে বিয়ের 14 বছর পরে একবার আমার বাবা আমাকে অভিযোগ করে বলছে যে, তোর মতো মেয়েকে আমার মেরে ফেলা উচিত। তো আমি মাকে বললাম, এই কথা আব্বা কেন বলতেছে?
তখন অনেক জিজ্ঞেস করার পরে মা আমার বলতেছে যে তুই কি জানিস যে বিয়ের পর পর যখন এঙ্গেজমেন্ট যখন হয় তারপর তো শাশুড়ি আসছে মূলত তোর বড় ভাসুরের মামলার ব্যাপারে তোর বাবা হেল্প করতে পারবে, হেল্প নেওয়ার জন্য কিন্তু যখন কোর্টে গিয়ে হেল্প করছে তোর বাবা অনেক টাকা পয়সা খরচ করছে, এই কথাটা বলার কারণে তো শাশুড়ি তোর বাবাকে কোর্টে বসে অনেক অপমানজনক কথা বলছে, তার সাথে বেয়াদবি করছে। হ্যাঁ, এই কথা শুনে আমি তো খুব রেগে মেগে অস্থির, কিন্তু কিছুই করার নাই। আস্তে আস্তে তারা এই ঢাকায় আসার পর তাদের বাসা থেকে কারফিউ শেষ হইলো। শেষ হওয়ার পরে আমি এবং আমার হাজবেন্ড কোথায় যাবো নির উদ্দেশ্যে বের হলাম। সে খুব ভরসা করে আসছে, আর আমিও চাচা শ্বশুরের বাসায় যাওয়ার কারণ হচ্ছে যখন আমাকে এঙ্গেজমেন্ট করার জন্য আমার শাশুড়ি যায় আমাদের বাসায়, তখন আমাকে কাছে নিয়ে বলে কি একটা কথা শোনো। শাশুড়ি খুব আদর করে আমার কাছে নিয়ে বললো, মা ও বেকার, তুমি এই জন্য ভাবতেছো তুমি বিয়েতে রাজি না, এই কারণে তুমি চিন্তা করো না, তোমার ভাসুররা সবাই এস্টাবলিশ, তোমার চাচা শ্বশুর একটা বাংলাদেশ ব্যাংকের জিএম, তোমার এত টেনশন নাই, তোমার লাইফটা সুন্দরই যাবে। কিন্তু মুখে যা বলতো ওনার সব কিছুর মধ্যে ছিল মিথ্যা এবং ধোঁকা। তারপরেও আমি চিন্তা করলাম যে যেহেতু আব্বা এঙ্গেজমেন্টের পর জিনিসগুলো ফেরত দেওয়ার পরে আমি সাথে সাথে ওই জিনিসটা নিয়ে নিলাম, তার মানে আমার জীবনের মোড় ঘুরাতে হবে, ও বেকার। তার মধ্যে একটা কথা আছে, আমার হাজবেন্ড আমাদের বাড়িতে গেল, যাওয়ার পরে বলছে যে তুমি চিন্তা করো না, পরিবারের সবাইকে নিয়েই তোমার সাথে আমার এই সম্বন্ধ হইবে, তবে তুমি এমন কিছু ভাববা না যে আমি তুমি উনি আমাকে একটা চেইন দিছে, সরি উনি আমাকে একটা চেইন পরে দিয়ে এসেছিল, বলছে যে এই এঙ্গেজমেন্টের আগে তার পরিবার এঙ্গেজমেন্ট করে আমাকে আটকে রাখার কারণ, আটকে রাখার জন্য একটা তার প্ল্যান ছিল। এর কারণ ছিল সেই 7 তারিখে আমার জন্য অন্য জায়গা থেকে বিয়ের প্রস্তাব ঠিক হয়ে গেছে, ওইখানে বিয়ে হবে, 7 তারিখে ডেট দিয়ে গেছে, কিন্তু ওনারা গেছে 6 তারিখে, 2004 আগস্টের 6 তারিখে। তো যাওয়ার পরে আমি বলতেছি যে না এটা হবে না, তো আমার বাবার সাথে আমার হাজবেন্ড কথা বলছে, বলার পরে আব্বা বলছে দেখো তুমি তো বেকার, পড়াশোনার লাইফ তোমার, এটা হওয়ার না। বলছে যে দেখেন আমি এত কিছু বুঝি না, আমি ওদের চাই, সোজা কথা আমি এতটুকু কথা দিতে পারি, খাবারের জন্য 3 বেলা খাবার, বছরে 2টা কাপড়, থাকার জন্য একটু জায়গা দিবে, এই জন্য আমার কোনো ভাইদের কাছে যেতে হবে না। তো এই কথাটা শোনার পরে আব্বা, তারপর আব্বা রাজি না, তখন আমার সাথে কথা বলার অনুমতি চায় আব্বার কাছ থেকে, আব্বা অনুমতি মোটামুটি মুখে দেয় নাই। তো আমার হাজবেন্ড আমাদের বাসায় যখন গেল, তারপরে আমার ওখানে গিয়ে আমার একটা চেইন পরাই দিয়ে আসলো। চেইনটা পরাই দিয়ে বলে এটা খুব সামান্য একটা জিনিস, তুমি যদি এটা অস্বীকার করো করতে পারো, কিন্তু আমি আমার বাবা মা আসা পর্যন্ত, আজকে তো 4 তারিখ না যেন 3 তারিখে তুমি করবা, সরি 31 তারিখ আগের মাসে বা 1 তারিখের উপর, আমার ভালো মনে নেই। তারপরে উনি ওনার ওটা পরাই দিয়ে চলে আসে, আসার পরে আমার শাশুড়িকে নিয়ে যায়। এত ঘটনা, উনি আমার হাজবেন্ড ছিল বাড়িতে, ওখান থেকে ঢাকায় আসে, ঢাকায় আমার চাচি শাশুড়ি বাসায়, আল্লাহর কি অশেষ রহমত, তখন আমার চাচি শাশুড়ি বেশ আমার শাশুড়ি ছিল। তো উনি যে মিথ্যা কথা বলছে যে আমার বাবা জোর করে দিছে এটা সেটা, কিন্তু না, উনি চাচি শ্বশুর বাসায় ছিল, এই প্রমাণটা আমি দিয়ে দিচ্ছি যে আপনাদের বাসায় আসছে, আপনাদের বাসায় এসে বলছে হাঁস মুরগি মারা যায়, গ্রামে যাইতে হবে, বলে হ্যাঁ বলছে, তাইলে এই কয় তারিখ উনি গ্রামে গেছে শুধুমাত্র আমার সাথে উনি ওনার ছেলেকে বিয়ে দেবে এই কৌশলে, কিন্তু আপনাদেরকে মিথ্যা কথা বলছে। এদিকে সেজো ভাসুরের সাথে কি তার সাথে এই বিষয়ে নাকি কোনো আলাপ হয় নাই, আসলেই হয়েছে কিনা আমি জানি না, আজও জানি না, আমি আজকে তো বিয়ের 20 বছর চলে, আজও জানি না। তো সেজো ভাসুর কেন প্রতিহিংসা বা খারাপ লাগে এটা আমি জানি না। তার বউ আবার অনেক শিক্ষিত, অনেক বলতে মানে হাই স্কুলের চৌকাঠ শেষ করে নাই, কিন্তু সে অনেক বুদ্ধি রাখে, ঠিক আমার শাশুড়ির মতো বুদ্ধি রাখে। তো যাওয়ার পরে উনি যখন আসছে এঙ্গেজমেন্ট, তা আমি আবার জানতাম না এই বিয়ের পর পরে একটা এই যে চেইনটা দিয়ে আসলো এখানের ঘটনা। ওদিকে শ্বশুরবাড়ি থেকে তার বাড়ির লোকজন আমাকে অসম্মান অপমান চূড়ান্তভাবে করার পরে যখন আমি সে যাই, তার বাসার থেকে চলে যাই, চতুর্দিকে অভাব হাহাকার ছাড়া আর কিচ্ছু দেখিনি। গিয়ে তারপরে
চাচা শ্বশুরের বাসা থেকে বের হয়ে আসলাম। আসার পরে কোথায় যাব কোথায় যাব, গেলাম আমাদের এক কাছের আত্মীয়র বাসায়, ওনার বাসায় নিয়ে গেল আমাকে। ওখানে যাওয়ার পরে অভাব শুরু হইল আমার। এখন আমার হাজবেন্ডের চাকরি হয় নাই, অন্যদিকে সেই খালা শাশুড়ির বাসায় যে গেলাম, তখন ব্যাংকে চাকরির জন্য রিকোয়েস্ট করছি চাচা শ্বশুর, কিন্তু চাকরি তখন আর দেয় নাই। এরপরে যখন ওই খালা শ্বশুরের বাসায় গেলাম, ওনার মেয়ে কিসে চাকরি দিল, তখন মাত্র 2,500 টাকা বেতন, 2,800 টাকা বেতনে কাজী ফার্মে আমার চাকরি হইল। তো চাকরি হওয়ার পরে 1,400 টাকা ঘর ভাড়া দেয় আর 1,400 টাকা থাকে। এটা দিয়ে কতটা ভালো চলা যায় আল্লাহই ভালো জানেন, আর আপনারাও কিছুটা উদ্ভাবন করতে পারবেন। এরকম করার পরে আমার ডেলিভারির সময় চলে আসলো। মোটামুটি 5-7 মাস থাকলাম। থাকার পরে গ্রামে চলে আসলাম। এর মধ্যে অনেক ঘটনা ঘটছে, যাই হোক সেগুলো আর বললাম না, যে মানুষের সাথে এত অন্যায় মানুষ করতে পারে। বাড়িতে আসছি, আসার পরে আমার ডেলিভারির সময় তখন কাজী ফার্মের নওরোজ সাহেব ছিলেন। উনি ডেলিভারির জন্য যখন শুনছে যে শিক্ষিত মেয়ে, লেখাপড়া জানা মেয়ে, ভালো ফ্যামিলির মেয়ে আছে, তাইলে বেকার হয়তো থাকবে না, উনি ডেলিভারির জন্য অনেক কিছু চিন্তা করে 3,000 টাকা দেয়। এদিকে ডেলিভারির জন্য আমাদের বাড়িতে আমাকে যখন নিয়ে যাওয়া হয়, আমার প্রায় 4-5 দিনের লিভার পেন, এত পরিমাণ যন্ত্রণা, এত কষ্ট হইতেছে। কিন্তু আমার হাজবেন্ড আমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করে নাই। আসলে আমি স্বামীর প্রতি দোষের দৃষ্টি কোনোদিন দেইনি, যার কারণে আমি তাকে বুঝতে পারিনি। আমার অনেকটা দেরি হয়েছে। স্বামী তো, তার তো দোষগুণ ধরা যাবে না।